খবর শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশের পর জেল থেকে মুক্তি পেয়েছেন সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। সন্দেশখালীতে যা হয়েছে তা মানবতা বিরোধী বলে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু মন্তব্য করেছেন। বাংলার ন্যায্য পাওনা আটকে রাখা নিয়ে গতকাল ফের কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডার সহ রাজ্য সরকারের 3টি সামাজিক প্রকল্পে বরাদ্দ টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে আর অর্থ দফতরের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে না। শিলদা ইএফআর ক্যাম্পে 2010-এ মাওবাদী হামলার ঘটনায় মেদিনীপুর আদালত 23 জনকে দোষী সাব্যস্ত করেছে। লোকসভা নির্বাচনের আগে ভোটারদের উৎসাহিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রককে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আসছি বিস্তারিত খবরে। কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশের পর জেল থেকে মুক্তি পেলেন সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। তার নিঃশর্ত জামিন মঞ্জুর করার পর আদালত গতকালের মধ্যেই তাকে মুক্তি দিতে বলে। সন্ধ্যায় বসিরহাট সংশোধনাগার থেকে বেরিয়ে নিরাপদ বাবু বলেন, সন্দেশখালীর ঘটনায় কলকাতার বাড়ি থেকে বেআইনিভাবে তাকে আটক করা হয়েছিল। এই জেলে এসে একটা নতুন জিনিস দেখলাম, জেলে না ঢুকলে আমরা বুঝতে পারতাম না। 80% বেশি ইয়াং জেনারেশনকে জেলের মধ্যে রাখা হয়েছে। যে ইয়াং জেনারেশন আমাদের ভবিষ্যৎ, যারা গ্রাম বাংলায় আজকে তাদের অনেক কাজ করার কথা, তাদেরকে মমতা ব্যানার্জির সরকার আজকে মিথ্যে মামলায় আজকে জেলের মধ্যে রেখেছে। সকালে হাইকোর্টে 2 বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করে। গতকালের মধ্যেই নিরাপদকে জেল থেকে মুক্তি না দেওয়া হলে তা আদালত অবমাননার শামিল হবে বলে পুলিশ প্রশাসনকে সতর্ক করে দেন তারা। অভিযোগ আসার আগেই নিরাপদ সর্দারের বিরুদ্ধে পুলিশের এফআইআর দায়ের করা নিয়ে বিস্ময় প্রকাশ করে বিচারপতি দেবাংশু বসাক একজন নাগরিককে 17 দিন ধরে হেফাজতে রাখার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সেই প্রশ্নও তোলেন। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, নিরাপদকে যে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছিল আদালতের গতকালের নির্দেশেই তা প্রমাণিত। পুলিশ সম্পূর্ণ বেআইনি কাজ করছে। এইভাবে নিরাপদ সরকারকে তারা মিথ্যা মামলায় জড়িয়েছিল। আজকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে কেন কার নির্দেশে দেওয়া হয়েছিল। 144 যারা ভাঙলে গ্রেফতার করে। আর এখানে সায়েন্সের ব্যবহার কি আছে? তৃণমূলের নেতারা এমএলএরা চোর ডাকাতরা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ পাহারা দিচ্ছে তাদেরকে মুক্ত করে নিয়ে যাচ্ছে, লঞ্চ করে নিয়ে যাচ্ছে। আর অন্যদিকে যারা আন্দোলন সংগ্রাম প্রতিবাদ করছে, প্রতিবাদ মানুষের কাছে যাচ্ছে, তাদের যে ব্যথা যন্ত্রণা বুঝবার চেষ্টা করছে, তাদেরকে আটকাচ্ছে। আমরা এটা প্রতিবাদ করছি। বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমানকে হাইকোর্টের কড়া মন্তব্যের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি তারা খতিয়ে দেখছেন। আমরা এনকোয়ারি করে দেখছি, মোস্ট প্রবাবলি এটা একটা এরর আছে, হিউম্যান এরর হতেই পারে। যেটা আমাদের এনকোয়ারি রিপোর্টে যেটা পাবো ওইভাবে আমরা অ্যাকশন নেব। গতকাল অবধি আমরা মোর দ্যান 250 কমপ্লেন্টস পেয়েছি। তার ভিত্তিতে আমরা বেশ কিছু এফআইআর করেছি এবং যেগুলো ল্যান্ড রিলেটেড কমপ্লেন্টস ছিল ওগুলো আমরা বিডিওকে ফরওয়ার্ড করেছি, যেটার আমরা 48 আওয়ার্সের মধ্যে যেটা অ্যাকশন টেকেন আছে ওটা আমরা চাইব। সন্দেশখালীতে যা হয়েছে তা মানবতা বিরোধী। এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়, গোটা দেশের ইস্যু বলে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু মন্তব্য করেছেন। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের সরিষার আশ্রম মোড়ে বিজেপির চায় পে চর্চায় যোগ দিয়ে এরাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। संदेशखाली में जो मानवता के खिलाफ जो अत्याचार हुआ है, ये सिर्फ पश्चिम बंगाल का इश्यू नहीं है, ये पूरा देश का इश्यू है और पूरा देश खड़ा है। ये राजनीतिक इश्यू भी नहीं है। এদিকে সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে আন্দোলনকারী আসানসোলের বিজেপি যুব মোর্চা কর্মীদের মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগে বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে গতকাল ভগৎ সিং মোড়ে জিটি রোড অবরোধ করেন বিজেপি কর্মীরা। শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে সরব হন তারা। সন্দেশখালীতে আদিবাসীদের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হয়েছে, জনজাতি মহিলাদের উপর অত্যাচার চলছে বলে অভিযোগ করে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত পদক্ষেপ করবেন এবং শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে রাজ্য সরকার সক্রিয় হবে বলে চিঠিতে আশা প্রকাশ করেছেন তিনি। এর প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেস ছত্তিশগড়ে আদিবাসীদের উপর নির্যাতনের বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে শ্রী সাইকে নিজের রাজ্যের সমস্যার দিকে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন। এদিকে সন্দেশখালীর বিভিন্ন শিবিরে জমি জবরদখলের
অভিযোগের ভিত্তিতে এ পর্যন্ত 130 জনকে জমি ফিরিয়ে দেওয়া হয়েছে বলে সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন। তিনি বলেছেন, বেরমজুর 1 ও 2 নম্বর এবং জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েত মিলিয়ে প্রশাসনের শিবিরগুলিতে জমি জমা সংক্রান্ত 400-র মতো অভিযোগ এসেছে। অন্যদিকে ক্ষিপ্ত গ্রামবাসীরা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের বাড়ি ভাঙচুর করার পর সেখানে পুলিশ পিকেট বসেছে। লাগানো হয়েছে সিসি ক্যামেরা। হামলার অভিযোগে 10 জনকে গ্রেফতার করে পুলিশ। তার মধ্যে 7 জন মহিলাকে গতকাল বসিরহাট আদালত জামিন দিয়েছে। বাকিদের 3 দিনের পুলিশ হেফাজত হয়েছে। আর এক তৃণমূল নেতা অজিত মাহাতোর বাড়ির সামনেও 3টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। জমি দখল সহ বিভিন্ন অভিযোগে তার বাড়িতেও ভাঙচুর চালানো হয়। পুড়িয়ে দেওয়া হয় তার ভেড়ির আলাঘর। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে। পুলিশের বাধায় গতকালও সন্দেশখালী যেতে ব্যর্থ হন বিরোধীরা। কলকাতা সায়েন্স সিটির কাছে আটকে দেওয়া হয় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। পুলিশের সঙ্গে তার তীব্র বাদানুবাদ হয়। সেখান থেকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয় ভাঙড়ের বিধায়ককে। 7 ঘন্টা পরে তাকে ছেড়ে দেওয়া হয়। প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দলকে নেজাটে এবং ফরওয়ার্ড ব্লকের নেতাদের ধামাখালিতে আটকে দেওয়া হয়। প্রতিবাদে নেজাট থানায় বিক্ষোভ দেখান কংগ্রেস সদস্যরা। ব্যারিকেডের সামনে রাস্তায় বসে প্রতিবাদ জানান ফরওয়ার্ড ব্লকের নেতারা। তবে বাম মনোভাবাপন্ন বিশিষ্ট জনেদের একটি দল গতকাল সন্দেশখালীর বিভিন্ন এলাকায় ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। দলে ছিলেন অভিনেতা বাদশাহ মৈত্র, দেবদূত ঘোষ প্রমুখ। বাংলার ন্যায্য পাওনা আটকে রাখা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ফের কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। পুরুলিয়ার গতকাল এক প্রশাসনিক সভায় তিনি বলেন, বাংলা ভিখিরি নয়। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও 100 দিনের কাজ প্রকল্পে শ্রমিকদের বকেয়া মিটিয়ে দেবে রাজ্য সরকার। ভোট এলে প্রতিশ্রুতির ঝুলি নিয়ে বিজেপি হাজির হয় বলেও অভিযোগ করেন তিনি। দলের নেতা কর্মীদের স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, মানুষের স্বার্থকে অগ্রাধিকার না দিতে পারলে তৃণমূল কংগ্রেস করার দরকার নেই। আমি প্রত্যেককে বলবো, আমাদের গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি যারা আছেন বা জেলা পরিষদ বা কর্মদক্ষ, একসাথে সবাই মিলে মিলেমিশে কাজ করবেন। মনে রাখবেন, আমরা সবাই ছোট, মানুষ কিন্তু বড়। মানুষ আপনাকে জিতিয়েছেন, তাই আপনারা এই জায়গাটায় এসছেন। আমার সাথে যারা দল করবেন তাদেরও বলছি, এই কথাটা বিশ্বাস করলে আমার সাথে থাকবেন, আর এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান। বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন, আমার কোনো আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না। লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্য সরকারের 3 সামাজিক প্রকল্পে বরাদ্দ অর্থ নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে আর অর্থ দপ্তরের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে না। আগামী মার্চ মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু ও জয় বাংলা পেনশন প্রকল্পে নতুন বিধি কার্যকর হচ্ছে। উপভোক্তারা যাতে নির্দিষ্ট সময়ে টাকা পান, সেই কারণেই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, অর্থ দপ্তরের অনুমোদন পেতে দেরি হওয়ার দরুন কয়েক বছর ধরে উপভোক্তারা অনেক দেরিতে টাকা পাচ্ছিলেন বলে অভিযোগ। এই নিয়ে মানুষের মনে ক্ষোভ আছে। প্রধানমন্ত্রীও বিষয়টি নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন। ভারতীয় ডাক বিভাগ বিভিন্ন পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে দুয়ারে ডাকঘর চালু করছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ সার্কেলের মুখ্য পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার জানিয়েছেন, কোভিডের সময় বয়স্ক গ্রাহকদের পেনশন পৌঁছে দিতে জেলায় ও গ্রামে শিবির করে এই পরিষেবা শুরু হয়েছিল। এরপর আধার নথিভুক্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, অন্তোদয় ও শ্রমিক সুরক্ষা যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা মানুষের কাছে সহজে পৌঁছে দিতে রাজ্যে নতুন করে দুয়ারে ডাকঘর প্রকল্প চালু করা হবে। এছাড়া বয়স্ক গ্রাহকদের জন্য ডাকঘরগুলিতে পৃথক কাউন্টার চালু করারও পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি ডাকঘরে এই পরিষেবা চালু করা হয়েছে। তাদের বসার জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হবে। কলকাতা জিপিওর 250 বছর পূর্তি উপলক্ষে শ্রী কুমার গতকাল একটি বিশেষ লোগোর উদ্বোধন করেন। তিনি জানান, 1774 সালে ফোর্ট উইলিয়ামে তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস কলকাতা জিপিও স্থাপন করেছিলেন। বর্তমানে জিপিও ভবনটি কাজ শুরু করে 1868 সালের 2রা অক্টোবর। 250 বছর পূর্তি উপলক্ষে ডাক বিভাগের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঝাড়গ্রামের শিলদা ইএফআর ক্যাম্পে 2010-এ মাওবাদী হামলার ঘটনায় মেদিনীপুর আদালত 23 জনকে গতকাল দোষী সাব্যস্ত করেছে। ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সেলিম শাহী বলেছেন, দোষী
দোষী সাব্যস্ত হওয়া নিয়ে আজ এবং শুক্রবার এই 23 জনের বক্তব্য শুনবেন তিনি, তারপর সাজা ঘোষণা করবেন। উল্লেখ্য 2010-এর 15ই ফেব্রুয়ারি শিলদার ওই ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলায় 24 জন জওয়ানের মৃত্যু হয়, লুট হয় প্রচুর অস্ত্রশস্ত্র। এফআইআর দায়ের হয় 24 জনের নামে। মামলা চলাকালীন মারা যান সুদীপ চোংদার নামে এক মাওবাদী নেতা। নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনের আগে ভোটদানের বিষয়ে জনসচেতনতা বাড়াতে এবং ভোটারদের উৎসাহিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রককে নির্দেশ দিয়েছে। আকাশবাণী ও দূরদর্শনকে ভোটার সচেতনতা নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করতেও বলেছে কমিশন। এছাড়া ভোটার সচেতনতা সংক্রান্ত বিশেষ ফিল্ম মাই ভোট মাই ডিউটি অর্থাৎ আমার ভোট আমার কর্তব্য সমস্ত সিনেমা হলে প্রদর্শনের জন্যও সব হল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার সচেতনতা সংক্রান্ত সমস্ত কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একজন নোডাল অফিসার নিয়োগ করতে হবে। উল্লেখ্য 2019-এর লোকসভা নির্বাচনে 91 কোটি ভোটদাতার মধ্যে প্রায় 30 কোটি ভোটদান প্রক্রিয়ায় অংশ নেয়নি। ভোটদানের হার ছিল গড়ে 67.4%। নির্বাচন কমিশনের কাছে যা যথেষ্ট উদ্বেগের বিষয়। এই হার বাড়াতে এবং ভোটদানে মানুষকে উৎসাহ দিতে তাই কমিশন আবারও নানা উদ্যোগ নিয়েছে। তাদের সাহায্য করতে এগিয়ে এসেছে ব্যাংক ও ডাকঘর। ভারতীয় ব্যাংকিং সংগঠন এবং ডাক বিভাগের সঙ্গে কমিশন একটি সমঝোতা পত্রে স্বাক্ষর করেছে। এর লক্ষ্য ভোটদাতাদের ওয়াকিবহাল করে তোলা এবং ভোটদান সংক্রান্ত প্রচারের বিষয়টি তাদের কাছে পৌঁছে দেওয়া। এই দুই সংস্থার কর্মীদের এ ব্যাপারে উপযুক্ত প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।